আজকে আমরা নবম শ্রেণীর রণজিৎ গড়াঙের প্রাক মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ এই বইটার দ্বিতীয় চ্যাপ্টার পৃথিবীর গতিসমূহ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন 1, সৌরজগতের প্রধান গ্রহ। উত্তর হবে অপশান খ 8টি। প্রশ্ন 2, কোনটি বামন গ্রহ? উত্তর হবে ঘ প্লুটো। প্রশ্ন 3, কোন গ্রহটির আবর্তন সময় পৃথিবীর মতোই? উত্তর হবে অপশান গ মঙ্গল। প্রশ্ন 4, কোন গ্রহটির আবর্তনের দিক সম্পূর্ণ আলাদা? উত্তর হবে অপশান ঘ ইউরেনাস। প্রশ্ন 5, কোন দার্শনিক পৃথিবীকেন্দ্রিক মহাবিশ্বের পক্ষে মত দেন? উত্তর হবে অপশান ক টলেমি। প্রশ্ন 6, কে সর্বপ্রথম বলেন সূর্যকে মাঝখানে রেখে বাকি গ্রহগুলি ঘুরছে? উত্তর হবে অপশান ঘ কোপারনিকাস। প্রশ্ন 7, আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক? উত্তর হবে ক কোপারনিকাস। প্রশ্ন 8, পৃথিবী আবর্তন করছে? উত্তর হবে ক পশ্চিম থেকে পূর্বে। প্রশ্ন 9, নিম্নলিখিত ভারতের কোন শহরে আবর্তন বেগ বেশি? উত্তর হবে খ কলকাতা। প্রশ্ন 10, পশ্চিমবঙ্গের কোন জেলায় পৃথিবীর আবর্তন বেগ কম? উত্তর হবে ঘ দার্জিলিং। প্রশ্ন 11, ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় হয়? উত্তর হবে ঘ অরুণাচল প্রদেশ। 12, কোন অক্ষরেখায় গোধূলির স্থায়িত্বকাল সবচেয়ে কম? উত্তর হবে ঘ নিরক্ষরেখা। 13, ছায়াবৃত্তের কেন্দ্রে কোণের পরিমাণ? উত্তর হবে ঘ 360 ডিগ্রি। 14, কোন বলের প্রভাবে বায়ুর দিক বিক্ষেপ ঘটে? উত্তর হবে খ কোরিওলিস বল। প্রশ্ন 15, পৃথিবীতে জোয়ার ভাটার মূল কারণ? উত্তর হবে ক চাঁদের আকর্ষণ। 16, পৃথিবীর মেরুরেখা উলম্ব রেখার সঙ্গে কত ডিগ্রি কোণে রয়েছে? উত্তর হবে ক 23.5 ডিগ্রি। 17, পৃথিবীর পরিক্রমণ বেগ সেকেন্ডে প্রায় কত কিলোমিটার? উত্তর হবে ক 30 কিলোমিটার। 18, পৃথিবীর পরিক্রমণ পথটির আকৃতি কেমন? উত্তর হবে গ উপবৃত্তাকার। 19, নিম্নলিখিত কোন বছরটি অধিবর্ষ নয়? উত্তর হবে গ 2100। 20, অপুষুর অবস্থান হয় কোন তারিখে? উত্তর হবে খ 4 জুলাই। 21 জুন তারিখে সূর্যরশ্মি সর্বাধিক 90 ডিগ্রি কোণে পড়ে? উত্তর হবে খ কর্কটক্রান্তি রেখায়। 22, মহাবিষুব হয় কোন তারিখে? উত্তর হবে খ 21 মার্চ। প্রশ্ন 23, মকর সংক্রান্তিতে নিরক্ষরেখায় সূর্যরশ্মির সর্বাধিক পতন কোণ? উত্তর হবে খ 66.5 ডিগ্রি। প্রশ্ন 24, মকর সংক্রান্তি হয় কোন তারিখে? উত্তর হবে ঘ 22 ডিসেম্বর। প্রশ্ন 25, পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে রয়েছে? উত্তর হবে গ 66.5 ডিগ্রি। 26, কোন দেশটিতে গেলে মেরুপ্রভা দেখা যাবে? উত্তর হবে খ নরওয়ে। 27, ভারতের কোন রাজ্যে সবচেয়ে শেষে সূর্যাস্ত হয়? উত্তর হবে গ গুজরাট। 28, কোন তারিখটিতে পৃথিবীর সর্বত্র 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত হয়? উত্তর হবে ক 21 মার্চ। 29, কোন গ্রহের এক বছরের থেকে একদিন বড়?
উত্তর হবে খ শুক্র। প্রশ্ন 30, কোন গ্রহের অক্ষ পুরোপুরি উলম্ব? উত্তর হবে ক বুধ। প্রশ্ন 31, কোন বামন গ্রহ সূর্যের সবচেয়ে কাছে রয়েছে? উত্তর হবে ঘ সেরেস। পরের প্রশ্ন, বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। 1 নম্বর, বর্তমানে প্লুটো একটি প্রধান গ্রহ, এটা ভুল। 2, পৃথিবী ও মঙ্গলের আবর্তন সময় প্রায় এক, এটা ঠিক। 3, নিরক্ষরেখা থেকে উত্তরে আবর্তন বেগ ক্রমশ কমে, এটা ঠিক। 4, টলেমি পৃথিবীকেন্দ্রিক মহাবিশ্ব ধারণার পক্ষে মত দেন, এটা ঠিক। 5, নক্ষত্র দিন অপেক্ষা সৌরদিন দীর্ঘতর, এটা ঠিক। 6, পৃথিবী পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করছে, এটা ভুল। 7, পৃথিবীর পরিক্রমণের কারণে সূর্য পূর্ব দিকে ওঠে ও পশ্চিম দিকে অস্ত যায়, এটা ঠিক। 8, দিনরাত্রি ঘটার মূল কারণ পৃথিবীর আবর্তন, ঠিক। 9, আমরা পৃথিবীর আবর্তন সহজেই অনুভব করতে পারি, এটা ভুল। 10, সূর্যের বার্ষিক আপাত গতি কর্কট ও মকর ক্রান্তির মধ্যে সীমাবদ্ধ, এটি ঠিক। 11, নিকোলাস কোপারনিকাস হলেন আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক, এটা ঠিক। 12, অ্যারিস্টটল পৃথিবী কেন্দ্রিক ধারণার সপক্ষে মত দেন, এটা ঠিক। 13, নিম্ন অক্ষাংশে গোধূলির স্থায়িত্বকাল খুব বেশি, এটা ঠিক। 14, আগামী 2100 সাল অধিবর্ষ হবে, এটা ভুল। পরের প্রশ্ন, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন 1, পৃথিবীতে বামন গ্রহের সংখ্যা 5টি, শূন্যস্থানে হবে 5। 2, প্রধান গ্রহগুলির মধ্যে পরিক্রমণ বেগ সবচেয়ে কম কোন গ্রহের? উত্তর হবে নেপচুন, শূন্যস্থানে হবে নেপচুন। 3, ড্যাশ গ্রহের 1 বছরের থেকে 1 দিনের সময় বেশি? উত্তর হবে শুক্র। 4, একমাত্র ড্যাশ গ্রহের আবর্তন দক্ষিণ থেকে উত্তর দিকে? উত্তর হবে ইউরেনাস। 5, ড্যাশ জ্যোতির্বিজ্ঞানী প্রথম বলেন সকল গ্রহের কক্ষপথ উপবৃত্তাকার? উত্তর হবে জোনাস কেপলার। 6, ড্যাশ রেখা বরাবর পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি? উত্তর হবে নিরক্ষরেখা। 7, বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপের মূল কারণ ড্যাশ বল? উত্তর হবে কোরিওলিস বল। 8, উষাকালের বিপরীত অবস্থা হলো ড্যাশ? উত্তর হবে গোধূলি। 9, পৃথিবী পরিক্রমণ পথটির আকৃতি ড্যাশ? উত্তর হবে উপবৃত্তাকার। 10, পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে ড্যাশ ডিগ্রি কোণে রয়েছে? উত্তর হবে 66.5 ডিগ্রি। 11, অধিবর্ষ বছরে ফেব্রুয়ারি মাস হয় ড্যাশ দিনে? উত্তর হবে 29 দিনে। 12, ড্যাশ বামন গ্রহটি সূর্য থেকে সবচেয়ে দূরে রয়েছে? উত্তর হবে এরিস। 14, ড্যাশ বামন গ্রহের আবর্তনের সময় সবচেয়ে কম? উত্তর হবে হাউমেয়া। 14, প্রিন্সিপিয়া গ্রন্থের রচয়িতা হলেন ড্যাশ? উত্তর হবে আইজ্যাক নিউটন। তারপরে প্রশ্ন, স্তম্ভ মেলাও। প্রথমে 21শে মার্চ, সেটা হবে ঘ মহাবিষু। 2, 22শে ডিসেম্বর, সেটা হবে চ মকর সংক্রান্তি। 3, 21শে জুন, সেটা হবে ম কর্কট সংক্রান্তি। 4, 23শে সেপ্টেম্বর, সেটা হবে ক জলবিষু। 5, 4ই জুলাই, সেটা হবে খ অপসুর। 6, 3রা জানুয়ারি, সেটা হবে গ অনুসুর। তারপরে প্রশ্ন, 2-1 কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, বর্তমানে বামন গ্রহের সংখ্যা কটি? উত্তর হবে 5টি। বামন গ্রহগুলির মধ্যে কার
পরিক্রমণের জন্য সময় বেশি লাগে? উত্তর হবে এরিস। বামন গ্রহগুলির মধ্যে এরিস পরিক্রমণের জন্য সময় বেশি লাগে, এরিসের। 3. বিজ্ঞানের কোন শাখায় মহাকাশ বিষয়কে নিয়ে আলোচনা করা হয়? উত্তর হবে জ্যোতির্বিজ্ঞান। বিজ্ঞানের জ্যোতির্বিজ্ঞান শাখায় মহাকাশ বিষয়কে নিয়ে আলোচনা করা হয়। 4. পৃথিবীর সৌরদিনের প্রকৃত সময় কত? পৃথিবীর সৌরদিনের প্রকৃত সময় 24 ঘন্টা। 5. পৃথিবীতে সূর্যোদয় ও সূর্যাস্ত হওয়ার মূল কারণ কোনটি? পৃথিবীতে সূর্যোদয় ও সূর্যাস্ত হওয়ার মূল কারণ হলো পৃথিবীর আবর্তন। 6. ছায়াবৃত্ত বরাবর উভয় দিকে কোন কোন অবস্থা বিরাজ করে? উত্তর হবে উষা ও গোধূলি। 7. কোন অক্ষরেখায় উষা ও গোধূলির স্থায়িত্বকাল সবচেয়ে কম? উত্তর হবে নিরক্ষরেখায়। নিরক্ষরেখায় উষা ও গোধূলির স্থায়িত্বকাল সবচেয়ে কম। 8. কোন তারিখে পৃথিবীর পরিক্রমণ বেগ সবচেয়ে বেশি হয়? উত্তর হবে 3রা জানুয়ারি। তাহলে 3রা জানুয়ারিতে পৃথিবীর পরিক্রমণ বেগ সবচেয়ে বেশি হয়। 9. পৃথিবীর কক্ষপথটির আকৃতি কেমন? উত্তর হবে উপবৃত্তাকার। পৃথিবীর কক্ষপথটির আকৃতি উপবৃত্তাকার। 10. কক্ষতলে কোন স্থানে সূর্য রয়েছে? কক্ষতলের মাঝখানে সূর্য রয়েছে। 11. কোন প্রধান গ্রহটি দক্ষিণ থেকে উত্তরে আবর্তিত হচ্ছে? উত্তর হবে ইউরেনাস। ইউরেনাস গ্রহটি দক্ষিণ থেকে উত্তরে আবর্তিত হচ্ছে। 12. কোন গ্রহের পরিক্রমণ বেগ সর্বাধিক? বুধ। বুধ গ্রহের পরিক্রমণ বেগ সর্বাধিক। 13. মধ্যাহ্ন সূর্যের ঠিক পরবর্তী সময়কে আমরা কি বলি? মধ্যরাত্রি। মধ্যাহ্ন সূর্যের ঠিক পরবর্তী সময়কে আমরা বলি মধ্যরাত্রি। 14. কোন সূত্রের কারণে বায়ু উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বাঁকে? ফেরেলের সূত্র। ফেরেলের সূত্রের কারণে বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বাঁকে। 15. রবিমার্ক সময়ে 21শে মার্চ তারিখে সূর্য কোন অক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়? উত্তর হবে বিষুব রেখায়। রবিমার্ক সময়ে 21শে মার্চ তারিখে সূর্য বিষুব রেখায় লম্বভাবে কিরণ দেয়। তারপরে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। প্রশ্নমান হচ্ছে 2। প্রথমে 1. বামন গ্রহ কি? উত্তর আছে পেজ নাম্বার 6। এই যে বামন গ্রহ বলে যে প্যারাটা আছে, IAUর মতে যে সকল জ্যোতিষ্ক 1. সূর্যের চারপাশে পরিক্রমণ করে অথচ উপগ্রহ নয়। 2. জ্যোতিষ্কটি পর্যাপ্ত ভরযুক্ত যা উদস্থিতিক ভারসাম্য বজায় রাখা ও আকৃতির তার গোলাকার হওয়ার পক্ষে যথেষ্ট। কিন্তু 3. জ্যোতিষ্কটি নিজ কক্ষপথের নিকটস্থ অঞ্চল থেকে অন্য সকল মহাজাগতিক বস্তুকে সরিয়ে ফেলতে পারে না। তাদেরকেই বামন গ্রহ বলে। এটা লিখতে হবে। প্রশ্ন 2. প্লুটোর বর্তমান পরিচয় কি? উত্তর আছে পেজ নাম্বার 9। প্লুটো আগে ছিল প্রধান গ্রহ, এখন বামন গ্রহ। প্রশ্ন 3. নক্ষত্র দিন ও সৌরদিন কি? পেজ নাম্বার 13। সূর্য ছাড়া দূরের অন্য কোনো নক্ষত্রকে স্থিরবিন্দু ধরে কোনো নির্দিষ্ট দ্রাঘিমায় পরপর দুবার সেই নক্ষত্র যখন সামনে আসে তার সময়ের ব্যবধান হলো নক্ষত্র দিন। এখান থেকে এতটা, এটা হবে নক্ষত্র দিন। আর সৌরদিন হবে কোনো দ্রাঘিমায় সারা দিনে যখন সূর্য সর্বোচ্চ উন্নতি কোণে থাকে তখন হলো মধ্যাহ্ন সূর্য বা ঠিক দুপুর। এইভাবে কোনো নির্দিষ্ট দ্রাঘিমায় পরপর দুটি মধ্যাহ্ন সূর্যের সময়ের ব্যবধান হলো আপাত সৌরদিন। তাহলে এটা হবে সৌরদিন। তার আগেরটা ছিল নক্ষত্র দিন আর এটা হচ্ছে সৌরদিন। প্রশ্ন 4. পৃথিবীর আবর্তন হঠাৎ থেমে গেলে কি হবে? পেজ নাম্বার 14। দেখো এখানে দেওয়া আছে পৃথিবীর আবর্তন হঠাৎ থেমে গেলে কি হবে। এই উত্তরটা লিখতে হবে। ধরো থেকে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। ধরো একটা ট্রেন প্রচণ্ড বেগে যাচ্ছিল।
ট্রেনটি হঠাৎ ব্রেক কষলে কি হবে? ভাবলেই আমরা শিউরে উঠি। পৃথিবী হঠাৎ থেমে গেলে পৃথিবীর ওপরের বাড়ি, গাছপালা, পাহাড় পর্বত নিমেষে পূর্ব দিকে প্রলয় বেগে ছিটকে পড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। প্রশ্ন 5, সূর্যের দৈনিক আপাত গতি কি? উত্তর হবে পেজ নাম্বার 14। সূর্যের দৈনিক আপাত গতি, এই প্যারাটা লিখতে হবে। পৃথিবীর সাপেক্ষে সূর্য স্থির। পৃথিবী নিজ অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে বলেই প্রতিদিন সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিমে অস্ত যায়। তবে আমাদের কাছে মনে হয় সূর্যই পূর্ব থেকে পশ্চিমে ঘুরছে। সূর্যের এই অবস্থানের আপাত পরিবর্তন হলো সূর্যের দৈনিক আপাত গতি। এটা লিখে এই ছবিটা এঁকে দিতে হবে। প্রশ্ন 6, কোরিওলিস বল কি? উত্তর পেজ নাম্বার 15। এই যে কোরিওলিস বলের প্রভাব, উত্তর লিখতে হবে আবর্তনের কারণে পৃথিবীর ওপর যে বল সৃষ্টি হয় তা হলো কোরিওলিস বল। এই বলের প্রভাবেই বায়ু, সমুদ্র স্রোত ইত্যাদি সোজাসুজি প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। এটি হলো ফেরেলের সূত্র। আবর্তনের কারণ থেকে ফেরেলের সূত্র অবধি এই পুরোটা লিখতে হবে। কোরিওলিস বল কি? তার সাথে এই ছবিটা এঁকে দিতে হবে। প্রশ্ন 7, ছায়াবৃত্ত কি? পেজ নাম্বার 15। ছায়াবৃত্ত, উত্তরে লিখতে হবে পৃথিবীর আলোক ও অন্ধকারের সীমারেখা হলো ছায়াবৃত্ত। পৃথিবী গোল বলে ছায়াবৃত্ত পূর্ণবৃত্ত অবস্থানে থাকে, যার একদিকে হয় দিন ও অপর দিকে হয় রাত। ছায়াবৃত্ত বরাবর উষা ও গোধূলি হয়। পৃথিবী আবর্তিত হচ্ছে বলে ছায়াবৃত্ত এক স্থানে স্থির নয়, সর্বদা পশ্চিম দিকে সরতে থাকে এবং ছায়াবৃত্ত ঘুরতে থাকে বলেই দিন ও রাত্রির পর্যায়গুলিও পরিবর্তিত হয়। ছায়াবৃত্ত কি বললে? পৃথিবীর আলো থেকে শুরু করে পর্যায়গুলিও পরিবর্তিত হয়। এতটা লিখতে হবে, এখান থেকে এতটা। প্রশ্ন 8, উষা ও গোধূলি কি? পেজ নাম্বার 15। উষা ও গোধূলি, এই প্যারাটা লিখতে হবে সূর্য ওঠার আগে এবং অস্ত যাওয়ার পর আকাশ থেকে বিচ্ছুরিত আলোর প্রভাবে যে ম্লান আলোকময় অবস্থা হয় তা যথাক্রমে উষা ও গোধূলি। আসলে দিগন্ত রেখার নিচে যতক্ষণ 18 ডিগ্রি পর্যন্ত সূর্য থাকে ততক্ষণে ঊর্ধ্বাকাশ থেকে সূর্যকে দেখা যায়। সূর্যের এই আলো আকাশের মেঘ ধূলিকণা থেকে বিচ্ছুরিত হয়ে পৃথিবীর বুকে ফিরে আসে এবং ম্লান আলোকময় অবস্থার সৃষ্টি করে। তবে দিগন্ত রেখা থেকে নিচে সূর্যের 18 ডিগ্রি অবস্থানের সময় সব জায়গায় কিন্তু এক নয়। নিরক্ষরেখায় এই সময় অত্যন্ত কম বলে উষা ও গোধূলি কিছুই বোঝা যায় না। নিরক্ষরেখা থেকে মেরুর দিকে উষা ও গোধূলির স্থায়িত্বকাল ক্রমশ বাড়ে। এই প্যারাটা লিখে দিতে হবে, তার সাথে এই ছবিটা আঁকতে হবে। প্রশ্ন 9, পৃথিবীর আবর্তন না থাকলে কি হতো? পেজ নাম্বার 17। এখানে দেওয়া আছে আবর্তন না থাকলে কি হতো। তাহলে এখান থেকে আমাদের লিখতে হবে আবর্তন না থাকলে সূর্যের দিকের আলোকিত অংশ চিরদিন এবং বিপরীত অংশে চিররাত্রি থাকতো। ফলে একদিকে প্রবল উষ্ণতায় সব পুড়ে ছাই হতো এবং উল্টো দিকে প্রবল ঠান্ডায় কোনো কিছুই জন্মাতো না। প্রশ্ন 10, পৃথিবীর পরিক্রমণ কি? পেজ নাম্বার 17। সূর্যকে মাঝখানে রেখে পৃথিবী আবর্তন করতে করতে নির্দিষ্ট পথে ঘড়ির কাঁটার বিপরীতে নির্দিষ্ট সময়ে প্রদক্ষিণ করছে। একেই পৃথিবীর পরিক্রমণ বলা হয়। পৃথিবীর একবার পরিক্রমণে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট ও 46 সেকেন্ড। এই সময় হলো সৌর বছর। হিসাবের সুবিধার জন্য সৌর বছরকে আমরা 365 দিনে ধরি।
একবার পরিক্রমণে পৃথিবীর একটি বছর পূর্ণ হয় বলে পরিক্রমণ গতির অপর নাম বার্ষিক গতি। এতটা লিখতে হবে। সূর্যকে মাঝখানে রেখে থেকে শুরু করে অপর নাম বার্ষিক গতি, এত পর্যন্ত লিখে দিতে হবে। পৃথিবী পরিক্রমণ গতি কি, বা পৃথিবী পরিক্রমণ কি, তার উত্তর হবে এটা। প্রশ্ন 11, পৃথিবীর কক্ষপথের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। পেজ নাম্বার 17। পৃথিবীর কক্ষপথের দুটি বৈশিষ্ট্য চেয়েছে, তাহলে পেজ নাম্বার 17তে পৃথিবীর কক্ষপথের কয়েকটি বৈশিষ্ট্য আছে, 4খানা বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে, তার মধ্যে থেকে যে কোনো দুটো বৈশিষ্ট্য লিখে দিতে হবে। প্রথম দুটো লিখে দিতে পারো। 1, কক্ষপথটি উপবৃত্তাকার এবং এর দৈর্ঘ্য প্রায় 96 কোটি কিলোমিটার। 2, কক্ষপথটি যে নির্দিষ্ট তলে রয়েছে তা হলো কক্ষতল এবং পৃথিবীর কেন্দ্র ও সূর্যের কেন্দ্র এই একই তলে রয়েছে। এই দুটো পয়েন্ট লিখে দিতে পারো, 1 আর 2। পেজ নাম্বার 12, পৃথিবীর অপসূর অবস্থান কি? প্রশ্ন 12, পৃথিবীর অপসূর অবস্থান কি? পেজ নাম্বার 18। দেখো এখানে দেওয়া আছে পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থান। আমাদের অপসূর অবস্থান চেয়েছে, আমাদের তাই লিখতে হবে পৃথিবীর কক্ষপথটি উপবৃত্তাকার এবং কক্ষপথের দুটি নাভির একটিতে সূর্য অবস্থান করছে বলে পরিক্রমণকালে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কম বেশি হয়। 4 জুলাই পরিক্রমণকালে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি থাকে, প্রায় 15 কোটি 20 লক্ষ কিলোমিটার। এটি পৃথিবীর অপসূর অবস্থান। পৃথিবীর কক্ষপথটি থেকে শুরু করে পৃথিবীর অপসূর অবস্থান এত অবধি লিখে দিতে হবে, এখান থেকে এতটা। প্রশ্ন 13, 2100 সালের আগে ও পরে কোন দুটি বছর অধিবর্ষ? 2100 সালের আগে 2000 সাল হচ্ছে অধিবর্ষ, আর 2100 সালের পরে 2400 সাল হচ্ছে অধিবর্ষ, বা মানে লিপ ইয়ার। তাহলে 2100 সালের আগে হচ্ছে 2000 সাল অধিবর্ষ, আর 2100 সালের পরে 2400 সাল হবে অধিবর্ষ। প্রশ্ন 14, রবিমার্ক কি? উত্তর আছে পেজ নাম্বার 18 নিচের দিকে। যে কাল্পনিক পথে সূর্য সারা বছর কর্কট ও মকরক্রান্তির মধ্যে ঘোরাফেরা করছে সেই কাল্পনিক পথটা হলো রবিমার্ক। রবি মানে হচ্ছে সূর্য এবং মার্গ মানে হচ্ছে পথ। রবিমার্ক অবস্থানে সূর্য 21শে জুন কর্কটক্রান্তি রেখায়, 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর বিষুব রেখায় এবং 23শে ডিসেম্বর কর্কটক্রান্তি রেখায় থাকে। এখান থেকে এত অবধি লিখে দিতে হবে। রবিমার্ক কি, তার উত্তর। প্রশ্ন 15, নিশীথ সূর্য কি? পেজ নাম্বার 21। এই যে এখানে দেওয়া আছে, দেখো নিশীথ সূর্য ও নিশীথ সূর্যের দেশ, তার মধ্যে থেকে আমাদের নিশীথ সূর্যটা লিখতে হবে, সেটা আমরা লিখবো এখান থেকে। 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর এবং 23শে সেপ্টেম্বর থেকে 21শে মার্চ যথাক্রমে উত্তর ও দক্ষিণ গোলার্ধের মেরুবৃত্ত সংলগ্ন অঞ্চলে দিনের দৈর্ঘ্য হয় 20 থেকে 22 ঘন্টা বা তারও বেশি। ফলে নিম্ন অক্ষাংশের মানে ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ অঞ্চলে আকাশ যখন গভীর অন্ধকারে ডুবে থাকে তখনও ওই অঞ্চলের আকাশে সূর্য থাকে, একে নিশীথ সূর্য বলে। এত অবধি 21শে মার্চ থেকে নিশীথ সূর্য বলে অবধি। প্রশ্ন 14, সূর্যের দৈনিক আপাত গতি কাকে বলে? প্রশ্ন 16, সূর্যের দৈনিক আপাত গতি কাকে বলে? পেজ নাম্বার 14। এই যে এখানে দেওয়া আছে, দেখো সূর্যের দৈনিক আপাত গতি, এটা পুরোটা লিখতে হবে। পৃথিবীর সাপেক্ষে থেকে শুরু করে পরিবর্তন হলো সূর্যের দৈনিক আপাত গতি, এত অবধি পুরো প্যারাটা লিখতে হবে আর এই ছবিটা এঁকে দিতে হবে। এই প্রশ্নটা আগেও একবার ছিল 5 নম্বরে, 5 নম্বর আর 16 নম্বর, এই দুটো প্রশ্ন একই।